বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার। গ্রামাঞ্চলে ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা। আরও ১৮৫ জনের প্রাণহানি। আগস্টের শুরুতে আসবে ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা। নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে হত্যা মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান এমডি সহ ৮ জন ৪ দিন করে রিমান্ডে। এখনও অর্ধশত শ্রমিকের হদিস না পাওয়ার দাবি স্বজনদের। এবং পাহাড়ের বুকে উন্নয়নের ছোঁয়া। নতুন সড়ক নির্মাণে রাঙামাটি থেকে খাগড়াছড়ি পর্যন্ত দূরত্ব কমল ৬৮ কিলোমিটার। ব্যবসা বাণিজ্যে সুদিন ফেরার আশা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। করোনায় সবশেষ ২৪ ঘন্টায় আরও ১৮৫ জনের প্রাণহানি হয়েছে। ঢাকায় সর্বোচ্চ ৭০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ৮,৭৭২ জন। শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন রোগীরা। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনায় প্রতিদিনই বেরিয়ে আসছে একের পর এক হটস্পট। শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলের ঘরে ঘরে আক্রান্ত হচ্ছেন মানুষ। শয্যা ও অক্সিজেন সংকটে রোগী স্বজনরা ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে ৭০। এছাড়া খুলনা বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে ১০ জন ও সিলেট বিভাগে ৭ জন মারা গেছেন। একক জেলা হিসেবে করোনায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ কুষ্টিয়ায় মারা গেছেন ১৯ জন। ৫৮৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১৭৬ জন, হার প্রায় ৩০%। খুলনা জেলার ৪ হাসপাতালে করোনায় মারা গেছেন ৮ জন। এছাড়া খুলনা বিভাগের হটস্পট যশোরে ৯ জন ও ঝিনাইদহে মারা গেছেন ৪ জন। ওষুধ তো সব আমাদের তো যা লিখে বাইরের থেকেই কিনতে হয়। রোগী নিয়ে তো সমস্যা আছে আর কি। রোগী নিয়ে গেটে রয়েছে, দাঁড়ায় রয়েছে এখনো। করোনার রেড জোন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। শয্যা সংকটে অনেক রোগীকেই যেতে হচ্ছে ফিরে। বিভাগের আরেক হটস্পট বগুড়ায় মারা গেছেন ২ জন। আমাদের এখানে তো ডক্টর নাই, অবজারভেশন ওয়ার্ড, এটা সমস্যা এখানে। গত বৃহস্পতিবার দিন নিয়ে এসেছি, নার্সেরাই দেখাশোনা করতেছে। নতুন হটস্পট বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ৪ জন করোনায় মারা গেছেন। শনাক্তের হার ৫১%। ৩ দিন আগে অক্সিজেনটা ছিল না বিধায় ভর্তি নেয় নাই। এখন আবার একটু অক্সিজেনের সাপ্লাই হয়েছে, তাও পর্যাপ্ত পরিমাণে রোগীরা পাচ্ছে না। যে অক্সিজেনের কিন্তু সমস্যা হচ্ছে হলো যে আপনাদের নার্স আর হইল গিয়ে আয়ার আর একটু অপরিচ্ছন্ন। এছাড়া করোনায় চুয়াডাঙ্গা জেলায় ৭, সিলেট, নাটোর ও নওগাঁয় ২ জন করে এবং ঠাকুরগাঁওয়ে ১ জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলছে যশোরে। বিশেষ করে গ্রামের প্রায় প্রতিটি ঘরে জ্বর, সর্দি, কাশি নিয়ে ভুগছে মানুষ। তারা করোনা উপসর্গ ও স্বাস্থ্যবিধি নিয়ে এখনও অসচেতন। গ্রাম্য ডাক্তারের চিকিৎসা নিলেও একঘরে হওয়ার ভয় করছে না করোনা পরীক্ষা। তাই গ্রামাঞ্চলে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। যশোর থেকে আবুল কালাম আজাদের তথ্য ও ছবিতে রিপোর্ট। ভারত সীমান্তবর্তী যশোর চৌগাছা উপজেলার সাঞ্চাডাঙ্গা গ্রামের চিত্র এটি। একই পরিবারের ৩ জন জ্বর, সর্দি, কাশি ও গায়ে ব্যথা নিয়ে ভুগছেন কয়েক দিন ধরে। সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে করোনা টেস্টও করাচ্ছেন না তারা। চিকিৎসা করানোর পরেও জ্বর যাচ্ছে আসছে। জ্বর তো নাই গায়ে, এই জন্য আর করোনা টেস্ট করানো হয়নি। গ্রাম্য ডাক্তার না দেখাশোনা ওই ওষুধ টষুধ কিনে খাই আর কি। করোনা টেস্ট কোনে করাবো আমরা? গ্রামে থাকি, বাইরে যেতে পারি না। এ পরিস্থিতিতে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার উদ্বেগে রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আসলে করোনা টেস্ট করাতে তারা ভয় পাচ্ছে। আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি এবং সচেতন করার চেষ্টা করছি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার সম্প্রতি ৭৭টি করোনা স্যাম্পলের জিনোম সিকোয়েন্স করেছে, যাতে ৪০% ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। সংক্রমণগুলো না কমা পর্যন্ত এবং হার্ড ইমিউনিটি না আসা পর্যন্ত এই সংক্রমণ কমার সম্ভাবনাটা কম। এদিকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ দিন দিন বাড়ছে। আমাদের যে রোগীগুলো আসতেছে বেশিরভাগই আসতেছে হলো গ্রাম অঞ্চল থেকে, এবং তারা তীব্র শ্বাসকষ্ট নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রশাসন জেলায় কঠোর লকডাউন বাস্তবায়নের চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে। আমাদের কর্মকাণ্ড আমাদের চলবে, আমরা আশা করব যে লোকজন আরো সতর্ক হবে। গত এক সপ্তাহে যশোর জেলায় ১৯৬০ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৬৪ জন। এর মধ্যে করোনায় ২৯ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৫ জন। সময় সংবাদ, যশোর।
রাজধানীর হাসপাতালগুলোতে গত এক সপ্তাহেই রোগী বেড়েছে 43%। এ অবস্থায় রোগী সামাল দিতে রাজধানীতে 5টি ফিল্ড হাসপাতাল করে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টারে 400 আইসিইউ সহ 1200 শয্যা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে আগস্টের শুরুতে ফাইজার, সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকার 2.25 কোটি টিকা আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। কয়েকদিন ধরেই জ্বর, কাশি সহ কোভিডের নানা উপসর্গে ভুগছেন 70 বছর বয়সী খালিদুর রহমান। কমে গেছে অক্সিজেনের মাত্রা, তাই শেরপুর থেকে নিয়ে আসা হয়েছে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। ডাক্তার দেখাইছি, কিন্তু কাশি আর জ্বর কমতেছে না। 300 শয্যার হাসপাতালটিতে এখন ভর্তি রোগী 350 ছুঁই। তাই কেউ কেউ ছুটছেন অন্য হাসপাতালে। সরকার বলতেছে সামাজিক ডিস্টেন্সে রাখার জন্য, কিন্তু ভিতরে দেখা যায় যে আধা ইঞ্চিও জায়গা নাই যে একটা বেড ফালাই রাখে। আমার আব্বা এখানে আসার পরে আবার স্ট্রোক করছে, এখানে নিয়ে যেতেছি ঢাকা মেডিকেল। আবারও গত এক সপ্তাহেই রাজধানীর কোভিড বিশেষায়িত হাসপাতালগুলোতে রোগী বেড়েছে 43%। 16 সরকারি হাসপাতালের 11টিতে সবকটি আইসিইউ রোগীতে পূর্ণ। পরিস্থিতি সামাল দিতে এবার সরকারি উদ্যোগেই রাজধানীতে হচ্ছে ফিল্ড হাসপাতাল। প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টারকে রূপ দেওয়া হচ্ছে 400 আইসিইউ সহ 1200 শয্যার হাসপাতালে। আমরা প্রায় 400 বেডের করোনা আইসিইউ এখানে স্থাপন করতে চাচ্ছি এবং আরো 400 বেডের এইচডিইউ। এদিকে আগস্টের শুরুতে আরো 60 লাখ ফাইজারের টিকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে কোভ্যাক্স। সব মিলে মাস দেড়েকের মধ্যে 2.25 কোটি টিকা হাতে পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর। 1.5 মাসের মধ্যে আমাদের বাংলাদেশে প্রায় 2.25 কোটি টিকা আমাদের কাছে থাকবে। আশা করি তার থেকেও বেশি থাকতে পারে। এদিকে দেশে টিকা বানানোর জন্য গোপালগঞ্জে টিকা উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। হাসপাতালের ব্যবস্থা আমরা করতে থাকি। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের 10ম দিনে রাজধানীতে যানবাহনের চাপ কম থাকলেও উপেক্ষিত অন্যান্য নিয়মকানুন। বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলেও বাধাহীনভাবে চলাফেরা করছে সাধারণ মানুষ। তদারকি সংস্থার দাবি, নানা অজুহাত দেয়ায় বেশিরভাগকে আইনের আওতায় আনা যাচ্ছে না। রাজপথে যান কিংবা মানুষের উপস্থিতি কম থাকলেও ঠিক উল্টো চিত্র ঢাকার অলিগলিতে। পোশাক, সেলুন কিংবা বইয়ের দোকান। গুরুত্বপূর্ণ নয় এমন অনেক প্রতিষ্ঠানই খোলা রাখছে দেদারসে। দোকানের ঝাঁপি উঠিয়ে ক্রেতা প্রবেশের পর আবার বন্ধ করে দেয়া হচ্ছে। ভেতরে দিব্যি চলছে বেচাকেনা। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়া দাওয়া চলছে সমান তালে। অনেকে খোঁড়া অজুহাত দেখালেও ক্ষুদ্র ব্যবসায়ীরা পুঁজি হারানোর শঙ্কার কথা বলছেন। সংসার আছে, ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, আমরা কিভাবে চলবো? আমাদের হার কে দেবে? দোকান বন্ধ করে লকডাউন করছে, আমাদের খাবার কে দেবে? আমরা খাইতে পারতেছি না, গরিব মানুষ দিনের দিন খায়। নিষেধাজ্ঞা আছে, তারপরেও যে কাপড়ে দেবো ভাই, দোকানপাট তো ভাড়া দিতে হয়, কর্মচারীর বেতন দিতে হয়, ভাই কেমনে চলবো কোন? আসলে বদ্ধ করি নামায় খুলি অবস্থা। গত কয়েকদিনের তুলনায় শনিবার রাজপথে যানবাহনের উপস্থিতি ছিল কম। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলেও জবাবদিহিতার আওতায় আনা হয়নি অধিকাংশকেই। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বাইরে বের হওয়ারা নানা ধরনের অজুহাত দেয় ঠেকানো যাচ্ছে না। জরুরি বিদ্যুতের যে ভদ্রলোক যাচ্ছিলেন, উনি জরুরি বিদ্যুতের এমপ্লয় নয়, সে গাড়িটা কিন্তু আমরা ঘুরিয়ে দিয়েছি। যারা বের হচ্ছেন সবারই একটা না একটা অজুহাত আছে। সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে লাস্ট স্টেপ হচ্ছে আইন প্রয়োগ করা। যারা ভ্যালিড রিজন মনে করি, আমরা যথাযথ ডকুমেন্ট দেখে, আইডি দেখে, কার্ড দেখে আমাদের মনে করি আমাদেরকে ছেড়ে দিই। যথাযথ যারা আমরা মনে করি যে ভ্যালিড রিজন না, আমরা ওদেরকে সাইড করে আমরা আলাদাভাবে ডিল করি। 1 জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে 14 জুলাই পর্যন্ত। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ শুরু হলেও বাড়েনি সচেতনতা। উত্তর সিটির প্রতিটি নির্মাণাধীন বাড়িতেই মিলছে এডিসের লার্ভা। একই অবস্থা দক্ষিণেও। এডিস নিধন অভিযান শুরুর প্রথম দিনে মিলেছে এমন চিত্র। আগামী 10 দিন 2 সিটির বিশেষ অভিযানে কঠোর হওয়ার ঘোষণা দিলেন মন্ত্রী ও মেয়র। রাজধানীর গুলশান 2 নম্বরে 86 নম্বর সড়কের একটি নির্মাণাধীন বাড়ি। আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে প্রতিটি সিঁড়ির নিচেই জমে আছে পানি, কিলবিল করছে মশার লার্ভা। নগর জুড়ে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, অথচ সচেতনতার বালাইও নেই এসব নির্মাণাধীন ভবনে। শুরুর দিনে 2টি বাড়িতে অভিযানে 2টিতেই মিলেছে লার্ভার উপস্থিতি। করা হয়েছে জেল জরিমানা। কয়েকদিন যাবত ভারী বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে পানিটা জমা হয়ে গেছে। সাইট ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি দোষ স্বীকার করেছেন
সেই ভিত্তিতে তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার সকালে গুলশানে চিরুনি অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় উত্তরের মেয়র জানান, আগামী 10 দিন প্রতিটি ওয়ার্ডকে 10টি ভাগে ভাগ করে চালানো হবে এডিস নিধনে বিশেষ অভিযান। করোনা বৃদ্ধি পাচ্ছে, এর সাথে যদি ডেঙ্গু রোগ বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবে মানুষের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। আমরা অভিযানটা চালু করেছি। কালকের থেকে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি অঞ্চলে আমাদের চিরুনি অভিযান চলবে, প্রত্যেকটি ওয়ার্ডে। একই রকম অবস্থা দক্ষিণেও। মুগদা এলাকায় যেখানে অভিযান হয়েছে, এডিসের লার্ভার উপস্থিতি মিলেছে। নতুন কেউ আসতো মনে হইতো যে এটা আমাজন বন, সবাই এরকম বলতো, পিছনে এরকম ছিল। সিটি কর্পোরেশন বলছে, শুধু জরিমানা নয়, বেঁধে দেওয়ার সময় পানি অপসারণও গর্ত ভরাট না করলে হবে মামলা, নেওয়া হবে কারাগারে। মানুষজন সচেতন হচ্ছে না, তো আমরা এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে পিনিটিভ মেজারের দিকে যাচ্ছি। আমরা জরিমানা করছি ওনাদের, প্রয়োজনে আমরা কারাদণ্ড দিব। রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন 162 জন রোগী। রাশেদ বিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, করোনার সংকটকে পুঁজি করে সক্রিয় অসাধু চক্র, বিদেশগামীদের দেয়া হতো ভুয়া নেগেটিভ সনদ। নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সচিব গ্রুপের চেয়ারম্যান ও এমডি সহ 8 জনকে 4 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। রূপগঞ্জে পড়ে যাওয়া হাশিম ফুড অ্যান্ড বেভারেজের কারখানা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। মায়ের খোঁজে বাবার হাত ধরে শনিবারও পুড়ে যাওয়া কারখানার বাইরে ঘন্টার পর ঘন্টা বসেছিল সোমা। বৃহস্পতিবার সে যখন ঘুমিয়েছিল তখন মা অমৃতা কারখানায় যান। মাত্র 40 দিন আগে কাজে যোগ দেওয়া জলজন্ত মানুষটির লাশও মিলছে না। আমি যদি পারতাম নিজে আত্মহত্যা আমার বোনের বাঁচাইতাম। সিকিউরিটি বলতেছে কি স্যার গেটটা খুলে দেন, আমাকে লুকাইতেছে। আমার কি করছে, ধাক্কা মেরে ফেলাই দিছে। যে ভবনে তার মা কাজ করতেন সে ভবনের আশেপাশে যাওয়ারও অনুমতি নেই। স্বজনহারাদের শিল্পাঞ্চলের ভেতরে ভিড় দিয়ে দিচ্ছে না আনসার ও স্থানীয় পুলিশ সদস্যরা। দুপুরে ভবনটি পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে সময় মন্ত্রী ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার জানান, এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। কেউ যদি সামান্যতম এখানে ভুল ভ্রান্তি করে থাকেন, দোষ করে থাকেন, তাদের অজান্তেই যদি কোনো ভুল হয়ে থাকে, সবগুলির জন্যই আইন অনুযায়ী বিচার হবে। আগুনে পড়ে যাওয়া ভবনটি মূল ফটক পেরিয়ে বেশ খানিকটা দূরে। স্বজনরা অভিযোগ করছেন, শনিবার যেমন মূল ফটকটি তালাবদ্ধ, অগ্নিকাণ্ডের দিনও সিঁড়িগুলোতে এমন তালা ছিল। শুধু তাই নয়, খাদ্যপণ্যে ব্যবহার করা হতো কেমিক্যাল। সেই কেমিক্যালের কারণেই আগুন ভয়াবহ রূপ নেয়। সচিব গ্রুপের এই ভবনের অনেকগুলো ফ্লোরে কিন্তু শিশুখাদ্য তৈরি করা হতো এবং শিশুখাদ্যে কিন্তু কেমিক্যাল যে ইউজ করা হতো সেটা কিন্তু বলাই যায়। কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য কিন্তু এরকম ড্রাম রয়েছে কেমিক্যালের, এবং ফায়ার সার্ভিস বলছে যে এই ড্রামগুলোর কারণে বা এই কেমিক্যালের কারণে কিন্তু আগুনের ভয়াবহ আকার ধারণ করে। এবং একটি প্রশ্ন দেখা দিয়েছে যে খাদ্যে এই ধরনের কেমিক্যাল ব্যবহার কতটুকু যৌক্তিক। এই খাদ্যপণ্যে যে কেমিক্যাল মিশ্রণ করা হয়, এটা তো আপনার পুষ্টিবিদগণ ভালো বলতে পারবেন, তবে কেমিক্যাল সবসময় বিপজ্জনক আগুনের জন্য। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিল্ডিং কোড না মেনে তৈরি হওয়া ভবনটিতে ছিল মাত্র 2টি সিঁড়ি, সেটির একটি ছিল আবার তালাবদ্ধ। 4 তলা সহ কিছু কিছু ফ্লোরে এই পার্টিশনগুলোর মধ্যে তালা দেখতে পেয়েছি। দুর্যোগ মোকাবেলা করার জন্য বেসিক যে ড্রিলগুলো, এগুলো ফলো করলে কিন্তু অ্যাটলিস্ট প্রাণহানিটা এড়ানো সম্ভব হতো। তদন্ত কমিটি কাজ শুরু করবে রোববার থেকে। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে এখনও প্রায় অর্ধশত শ্রমিকের হদিস না পাওয়ার দাবি স্বজনদের। হাসপাতালে খোঁজ না পেয়ে কারখানার আশপাশে অপেক্ষায় অনেক মানুষ। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আমার ছয়টা মেয়ে, আর কিছু নাই। আমার বাড়ির কাছে দুটা মেয়ে চাকরি করতো। বৃহস্পতিবার সকালে কাজে এসে আর বাড়ি ফিরে যায়নি করিমা ও সুফিয়ান নামে 2 ভাই বোন। পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়নি তাদের। 52টি লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে খুঁজেও তাদের সন্ধান মেলেনি। আমার ভাই বোনটা পাইতাছি না। প্রথম গেছিলাম, যে সময় নিছিল ওই সময় গেছিলাম, পাই নাই, কোনো খবর আন্দাজ নাই। এখন আর কোনো যাইতাছি না, আপনি কই যাইমু, কই গিয়ে খুঁজবো। একই এলাকার 14 বছরের কিশোরী সেলিনা। ঘটনার দিন সকাল 8টায় কাজে যায় সে, আর তার হদিস পায়নি পরিবার। আমার বোনের ফিরাই দিত, আমার বোন নিলে আর কিছু লাগবে না। আমার ভাই দিছে, আমার কিছু না, সরকারের কাছে আমরা আবেদন, আমরা ভাই দিছে। এমন কাহিনী আরো অনেক পরিবারের। কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তের কারণেই লাশের মিছিল দীর্ঘ হয়েছে বলে দাবি তাদের। আমার দোতলাটা খুলে দিত, অধিকাংশ লোক আমরা বাইর করতে পারতাম, অধিকাংশ লোক আমরা বাঁচত। আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই, আমাদের লাঠি দিয়ে বাইরে নেওয়া,
কারণে আমরা মনে করেন ভিতরে ঢুকতে পারি নাই। আর কেউ নিখোঁজ আছে কিনা সে বিষয়ে তথ্য সংগ্রহ সহ স্বজনদের সাথে যোগাযোগ চলছে বলে জানালেন জেলা পুলিশ সুপার। মৃতদেহগুলি তার সাথে ডিএনএ ম্যাচিং করার চেষ্টা চলছে এবং ম্যাচিং হওয়ার পরেই বলতে পারবো যে স্বজনকে নিখোঁজ রয়েছে তাদের মৃতদেহগুলো সেটা তখন কনফার্ম হবে। হতাহতদের পরিবারকে বিনা খরচে মামলা পরিচালনা সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে নারায়ণগঞ্জে আগুনে মৃতদের শনাক্তে ডিএনএ নমুনা দিতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রিয়জনের মরদেহ নিজ হাতে দাফন বা সৎকারের আকুতি তাদের। তবে মরদেহ শনাক্তে আরও 3 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে সিআইডি। 14 বছর বয়সী কুমিল্লার মিতু আক্তার 3 মাস আগে নারায়ণগঞ্জের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় 5,000 টাকা বেতনে চাকরি নেন। কথা ছিল 3 মাসের টাকা একসাথে বাবার হাতে তুলে দিবেন। মেয়ের শেষ কথাগুলো বারবার বলে এভাবেই ডুকরে কাঁদছিলেন বাবা মনির হোসেন। 3 মাস হয়েছে, লাগছে 3 মাস, 2 মাসের টেলাইছে আর 1 মাসের টেলাই লইলে ঈদের 15 দিন পরে বাদ গেলাম বলে দেশ আর থাকলাম না এই দেশ জিয়ের 2 রাষ্ট্র হাজার টাকা লাগা জিয়ের। শুধু মনির নন, নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত সবার স্বজনরাই লাশ শনাক্তে ঢাকা মেডিকেল কলেজে ডিএনএ নমুনা দিতে এসে কান্নায় ভেঙে পড়েন। 1 সেকেন্ড কথা বলছিল, আমার আগুনে ঘিরে হালাইছে, আমি আর কোন ভালে চোখে দেখতেছি না, তুমি দয়া করে আমার মাফ করে দিও। যখন 3 তলায় তখন ফোন দিয়েছিল, কয় আমি নিঃশ্বাস নিতে পারতেছি না ভাই, আমার তো আটকে আসতেছে, অক্সিজেন লাগবে। গেটে যদি তালা না দিত হয়তো বাড়াবির পারতো কুদি টুদি দিয়ে। মা গো আমার কি সান্ত্বনা দিত গো মা, দিয়া না তুমি কই গেছো গো মা। মরদেহ শনাক্ত করতে কমপক্ষে 21 দিন সময় লাগবে বলে জানিয়েছে সিআইডি। এখানে যে স্যাম্পল আমরা কালেকশন করতে পারছি ম্যাক্সিমামই হচ্ছে হার্ট, সেখান থেকে ডিএনএ প্রোফাইল এক্সট্রাকশন করার জন্য মিনিমাম যে কালকে বিল করা হয়েছে যে 21 দিনে মোর দ্যান 21 ডেজ লাগবে। 48টি মরদেহের মধ্যে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে 15টি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে 8টি এবং বাকি লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ। সরকারি আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের খবর গণমাধ্যমে আসায় অনেক সময়ই স্থানীয় প্রশাসনের হামলার মুখে পড়তে হয়েছে সাংবাদিকদের। এ ধরনের ঘটনার পর অনেক জায়গায় এখনো বহাল তবিয়তে আছেন অভিযুক্তরা। অনিয়ম রোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অভিযানে গিয়ে প্রকল্প পরিচালক বললেন, এ ধরনের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। বগুড়া থেকে রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। কিছু কর্মকর্তার অদূরদর্শিতা ও দায়িত্বহীনতার কারণে দেশে বিদেশে প্রশংসিত সরকারের আশ্রয়ণ প্রকল্প আজ প্রশ্নের মুখে। বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের এই অংশে নির্মাণ করা হয়েছিল 22টি ঘর। তবে নিম্নমানের সামগ্রী অনুপযুক্ত জায়গায় ঘর নির্মাণের কারণে কয়েকদিনের বৃষ্টিতেই ভেসে গেছে বেশ কয়েকটির রান্নাঘর ও টয়লেট, যার সংস্কার কাজ চলছে এখন। অনেক স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে উঠেছিলেন নিঃস্ব, অসহায় ও খেটে খাওয়া প্রান্তিক মানুষগুলো। কিন্তু মাস না পেরোতেই বর্ষার পানির তোড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ঘরগুলো। খালের পাড়ে নড়বড়ে জায়গা নির্বাচন ও পাশের ধানের জমির তুলনায় ঘরের মেঝে উঁচু না করায় এমন করুণ পরিণতি। অভিযোগ ঘরের চাবি পাওয়া মানুষগুলোর। ঘর 1 মাস হলে পাওয়ার পরে ঘরটা ঢুসে গেছে। এ তো গেল বগুড়ার কাণ্ড। টাঙ্গাইলের মির্জাপুরের গোড়া ইউনিয়নের কল্পনা রানীর ঘরের পেছনের অংশ ভেঙে পড়েছিল শুধুমাত্র পার্শ্ববর্তী সড়কে চলাচলরত গাড়ির ঝাঁকুনিতে। পিছনটা তো ডাম ট্রাক যায়, 24 ঘন্টা ডাম ট্রাক যায়। দেখা গেল আমাদের সাইডে যেগুলো গল্প সেগুলো ডুইসে যাওয়ার সম্ভাবনা আছে। সরকারের আশ্রয়ণ প্রকল্পের অনিয়মের খবর নতুন কিছু নয়। গণমাধ্যমে এসব চিত্র তুলে ধরতে গিয়ে স্থানীয় প্রশাসনের হামলার মুখে পড়তে হয় সাংবাদিকদের। তবে অনেক জায়গায় এখনো বহাল তবিয়তে আছেন অভিযুক্তরা। এদিকে অনিয়মের সঙ্গে জড়িত মাঠ পর্যায়ের কেউই ছাড় পাবেন না বলে হুঁশিয়ারি প্রকল্প পরিচালকের। যে বিষয়গুলো বিভিন্ন মিডিয়াতে আসছে যে কি অনিচ্ছাকৃত ভুল নাকি ইন্টেনশনাল, সেটা আমরা যাচাই করছি এবং প্রত্যেকটা কেস এবং প্রত্যেকটা বিষয়ে আমরা অ্যাটেন্ড করব, কোনোটাই আনঅ্যাটেন্ডেড থাকবে না। চলতি বছরের জানুয়ারিতে প্রায় 70,000 এবং গেল জুনে 250,000 বেশি প্রান্তিক পরিবার পেয়েছেন আশ্রয়ণ প্রকল্পের বাড়ি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, বগুড়া। নওগাঁয় আশ্রয়ণ প্রকল্পে ত্রুটি ও অসঙ্গতি দূর করতে জোর তৎপরতা শুরু করেছে স্থানীয় তদন্ত কমিটি। শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে কাজের গুণগত মান তদারকি করেন। এ সময় দ্রুত অসমাপ্ত কাজ বাস্তবায়নের পাশাপাশি ঘরের মেঝে সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
নির্মাণের কিছুদিনের মধ্যে প্রকল্পের বিভিন্ন ঘরে ফাটল দেখা দিলে বসবাস করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনিয়ম খুঁজে বের করতে মাঠে কাজ করছে তদন্ত কমিটি। জেলায় 2 দফায় মোট 1056টি ঘর দরিদ্রদের মাঝে দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে নানা প্রশ্ন ওঠায় ময়মনসিংহ জেলার হস্তান্তরকৃত ঘরগুলো আবারও পরিদর্শন করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকার আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তিনি প্রত্যেকটি ঘর ঘুরে দেখেন এবং ঘরে বসবাসকারীদের খোঁজ খবর নেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আরব আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, হস্তান্তর করা ঘরগুলোর কোথাও কোনো ত্রুটি পাওয়া গেলে সেগুলো ঠিক করে দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন যে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে সেগুলোও সঠিকভাবে নির্মাণের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘরগুলো কোথাও যদি কোনো প্রকার ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি দেখা দেয় সেটা তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা নজরে নিয়ে আসি এবং সেটা আমরা সংশোধন করে দিই। আমাদের কার্যক্রমে ত্রুটি বিচ্যুতি টুকটাক হতে পারে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই মানুষের সেবা আমরা কাজ করে যাব। কঠোর বিধিনিষেধে রেল যোগাযোগ বন্ধ থাকার সুযোগে ইঞ্জিনের তেল সহ নানা যন্ত্রাংশ এবং মালামাল চুরি করছেন রেলওয়ের কর্মচারীরা। আলাদা 2টি অভিযানে ইঞ্জিনের বিপুল পরিমাণ তেল ও ব্যাটারি জব্দের পাশাপাশি 7 জনকে আটকের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আটককৃতদের 5 জনই রেলওয়ের কর্মচারী। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা সংক্রমণ এড়াতে বেশ কিছুদিন ধরেই রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মার্শালিং ইয়ার্ডে অলস পড়ে আছে সব রেলের বগি এবং ইঞ্জিন, আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে চোরের দল। আবার এই চুরিতে সরাসরি সহযোগিতা করছে রেলওয়ে কর্মচারীরা। শুক্রবার রাতে স্টেশন এলাকা থেকে 500 লিটার ইঞ্জিনের তেলসহ রেলওয়ের 5 কর্মচারীকে আটক করে নিরাপত্তা বাহিনী। সেপারেট একটা প্লেসে তারা একত্রিত করে পরবর্তী সুবিধাজনক সময় এখান থেকে তেলগুলা তারা বাইরে পাচার করত। শুধু তাই নয়, ঠিকাদারের সরবরাহ করা নতুন ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। এখানেও সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে রেলওয়ে কর্মচারীর বিরুদ্ধে। ব্যাটারি সহ হাতে নাতে 2 জনকে আটক করা হলো। পালিয়ে যায় রেলের 2 কর্মচারী। বিষয়টি তদন্ত চলছে, কেমনে বের হলো, কারা কারা জড়িত, অধিকতর তদন্তে এটা জানা যাবে। এই ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। সে সাথে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে এক নিরাপত্তা রক্ষীকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনাকালে বৃক্ষরোপণ। কেরানীগঞ্জে বাহারি ফুলের খবর থাকছে সংবাদের শেষাংশে। মাদারীপুরে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় হত্যা চেষ্টা মামলার এক আসামি পালিয়েছে। 1 জুলাই সদর থানার ত্রিভাগদি এলাকার সৈয়দ আলী ব্যাপারীকে মারধর করে 30,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে হুগলি গ্রামের শাহাবুদ্দিন ব্যাপারী সহ 6 জনের বিরুদ্ধে। সেদিনই সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন ভুক্তভোগীর ছেলে উজ্জ্বল ব্যাপারী। শুক্রবার বিকেলে মামলার প্রধান আসামি শাহাবুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু হাতকড়া পরা অবস্থায় থানায় নেয়ার সময় তিনি পালিয়ে যান বলে জানায় পুলিশ। এদিকে অর্থের বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও তার পরিবার। এ ঘটনায় সদর মডেল থানায় শাহাবুদ্দিনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে পুলিশ। পুলিশে এখান থেকে ধরে নিচ্ছে, নেওয়ার পরে দারোগা তো নিয়েই গেল, মেজবা দারোগা। তো কিছু সময় পরে শুনি যে বান্ডিল দিয়ে ছাড়াই রাখছে। আসামি ধরে নিয়ে গেল সংক্ষেপ দিয়ে, হে আসামি 20 মিনিট পরে চলে আসলো। 2 জন আইয়া সিভিলে হাসে নয়ে গেছে, হাসে অধিক বলবে ছাড়িয়ে দিছি। ছাড়ে দিছে কেন শুনলাম, মানুষের দ্বারা শুনলাম যে টাকা পয়সা দিয়ে লেনদেন হয়েছে, ছাড়ে দিছে। পুলিশের বিচার, পুলিশ যদি গাফলতি থাকে সেটারও সুষ্ঠুভাবে যাতে মামলা করে বিচার চাই। না, এলাকার লোক সঠিক বলেনি। আমাদের গাড়ি যাইতেছিল, গাড়ির জন্য যখন দাঁড়াইছে ওই সময় মোটরসাইকেল করে নিয়ে আসতেছিল, ওইখান থেকে সে আবার ধাক্কা দিয়ে চলে গেলে পরে আমরা মামলা নিছি। দুর্গম এলাকা খাগড়াছড়ি, তবে সড়ক অবকাঠামো উন্নয়নে এখন যোগাযোগের ক্ষেত্রে নতুন দিনের সূচনা পাহাড়ি জনপদে। খাগড়াছড়ির মহালছড়ি থেকে সিন্দুকছড়ি পর্যন্ত 15.5 কিলোমিটার সড়ক নির্মাণের ফলে
রাঙামাটি থেকে খাগড়াছড়ি পর্যন্ত দূরত্ব কমেছে ৬৮ কিলোমিটার। আর গেল ১০ বছরে ৩ পার্বত্য জেলায় নির্মাণ ও সংস্কার হয়েছে ৫০০ কিলোমিটার সড়ক। আর তাতে সুদিন ফিরতে শুরু করেছে পাহাড়ে। খাগড়াছড়ি থেকে ফিরে রিপোর্ট করছেন কামরুজ্জামান মামুন, ক্যামেরায় ছিলেন বাবুল হাসান। আঁকাবাঁকা এই সড়কে চলার পথে চোখে পড়বে মেঘ পাহাড়ের মিতালি, যা মুগ্ধ করবে দর্শনার্থীদের। আর হঠাৎ বৃষ্টি সেই সৌন্দর্যকে যেন বাড়িয়ে দেয় কয়েক গুণ। খাগড়াছড়ির জালিয়াপাড়া থেকে সিন্দুকছড়ি হয়ে মহালছড়ি পেরুতে যেখানে আগে সময় লাগত ৬ ঘন্টা, এ সড়ক নির্মাণে এখন ১ ঘন্টারও কম সময়ে পৌঁছানো যায় মহালছড়ি। আর তাই তো ব্যবসা বাণিজ্যে এ সড়ক যেন আশীর্বাদ দুর্গম এলাকার মানুষের কাছে। নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা জনপদ নয়, সবাইকে নিয়ে সবার উন্নয়নে সরকারের যে দূরদর্শিতা, তারই প্রতিফলন খাগড়াছড়ির দুর্গম এলাকায় নান্দনিক সড়কসহ যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন। এখান থেকে আমরা অনেক সময় হেঁটেও গেছি, তো হেঁটে যাওয়াতে অনেক সময় দেখা গেছে সকাল গেছে বিকালে পৌঁছছে, এখন হয়তো আধা ঘন্টার ভিতরে আমরা বাজারে যাইতে পারতেছি। খাগড়াছড়িতে এই রুট হবে আমরা কোনোদিন কল্পনা করিনি। কাঁচা মাল যেগুলো ফল ফ্রুট তখন হচ্ছে খাগড়াছড়ি দিয়ে ঘুরে যেতে হতো, আর এখন বর্তমান সময়ে এই রাস্তাটা হওয়ার কারণে এদিক দিয়ে সহজে আসা যাওয়া করা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধীনে পাহাড়ের গায়ে তৈরি হয়েছে ১৫.৫ কিলোমিটার সড়ক। নান্দনিকতায় সাজানো হয়েছে এই নতুন রাস্তাকে। ঢাকা থেকে একদল পর্যটক এসেছেন পাহাড়ের কোল ঘেঁষে সাপের মতো বেঁকে চলা নতুন এই সড়কের সৌন্দর্য উপভোগে। বৃষ্টি, মেঘ এবং পাহাড়ি রাস্তা উঁচা নিচু মিলায়, মানে এটা যে একটা সুন্দর কম্বিনেশন, এটা আসলেই মনোমুগ্ধকর। অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি যে এই যে নতুন রাস্তাটা করছে, তারপরে এইদিকে আসা হয় নাই আর কি, এদিকের দৃশ্য মানে অনেক অপরূপ সুন্দর। এই রাস্তাটা তো নতুন হয়েছে, আপনারা জানেন আমরা এই রাস্তার জন্য সেই ঢাকা থেকে চলে আসছি। এইসব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশনের একটি অভূতপূর্ব উন্নতি সাধিত হবে এবং এই অঞ্চলের যেসব মানুষ আগে দুর্গম এলাকায় যেতে পারতো না, তারা এখন যেতে পারবে এবং তাদের যে কমিউনিকেশন ব্যবস্থা যেগুলো ব্যবস্থা সেগুলো অনেক উন্নতি সাধন হবে। এছাড়া খাগড়াছড়ির রামগড় থেকে ভারতের ত্রিপুরার সাবরুম পর্যন্ত নবনির্মিত ২ কিলোমিটার মৈত্রী সেতুও যেন সম্ভাবনার নতুন দ্বার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, খাগড়াছড়ি। সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চললেও তা উপেক্ষা করে সমুদ্রে যাচ্ছেন দক্ষিণ ভোলার জেলেরা। কাগজপত্র অভিযান চললেও ঘাটগুলোতে নেই মৎস্য বিভাগের কোনো নজরদারি। এ সুযোগে ইচ্ছামতো সাগরে যাতায়াত করছে সুযোগ সন্ধানী ফিশিং বোটগুলো। বিকল্প কর্মসংস্থানের অভাব আর সরকারি সহায়তা সঠিকভাবে না পাওয়ায় নিষেধাজ্ঞা অমান্য করছে জেলেরা। তবে সমুদ্রগামীদের নিয়ন্ত্রণে ঘাটগুলোতে অভিযান জোরদার করার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। আর অবৈধ মাছ শিকার বন্ধে সচেষ্ট থাকার কথা জানায় কোস্টগার্ড। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। সমুদ্রে সুষ্ঠু প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবারের মতো এবারও ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। শুরুতে জনসচেতনতায় কিছু প্রচার প্রচারণা চালালেও এখন ঘাটগুলোতে নেই মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো তৎপরতা। এই সুযোগ কাজে লাগিয়ে ভোলার চরফ্যাশনের বিভিন্ন ঘাট থেকে জেলেরা প্রতিদিনই মাছ শিকারে যাচ্ছেন সমুদ্রে। প্রকাশ্যেই জেলেরা ট্রলারে বরফ বোঝাই করে সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন, আর ধরা পড়া মাছও বিক্রি হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে। সরকার মনে করেন দেখা গেছে জেলেগো চাল দেয়, হ্যাঁ, কিন্তু আমরা জেলে কোনো চালবাদ কিছু পাইতেছি না। অভিযান দিছে, কোনো আমাকে কোনো সহযোগিতা নেই। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন প্রতিবেশী দেশের জেলেরা বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরায় ক্ষুব্ধ উপকূলের জেলেরা। এছাড়া বেকার জেলেদের সরকারি সহায়তা বিতরণেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। ভারতের বোট চলে এবং বাংলাদেশের বোট কেন চলে না, কেন অভিযান, কি কারণে, কি অবস্থা? সরকার দ্বারা আবেদন করি ইন্ডিয়ার ট্রলারের জন্য বাংলাদেশ মাছ না ধরতে পারে। অপরদিকে অভিযান জোরদার করার কথা জানিয়েছেন মৎস্য বিভাগের কর্মকর্তা। তবে যেহেতু আমি জানতে পারলাম যে এখনো কিছু নৌযান যাচ্ছে, এদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করব। আর অবৈধ মাছ শিকার কমে গেছে দাবি করে অভিযানের সুফল পাওয়ার আশার কথা জানিয়েছেন জোনাল কোস্টগার্ডের শীর্ষ কর্মকর্তা। অবৈধ মৎস্য শিকার, জলদস্যু প্রতিরোধ, চোরাচালানি, এই সমস্ত সকল কর্মকাণ্ডে আমরা পূর্বের চেয়ে অনেক বেশি সচেষ্ট আছি এবং আমরা সফলও হচ্ছি। জেলার ১,৪০,০০০ নিবন্ধিত জেলের মধ্যে সমুদ্রগামী প্রায় ৬৪,০০০ জেলেকে প্রথম কিস্তির খাদ্য সহায়তার অধিকাংশ বিতরণ হলেও দ্বিতীয় কিস্তির বরাদ্দ এখনো আসেনি। সময় সংবাদ, ভোলা। ভোরের সময় আরো থাকছে। কোরবানির ঈদ সামনে রেখে নওগাঁয় স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর অনুমতি। ক্রেতা না থাকায় দুশ্চিন্তায় খামারিরা।
কুষ্টিয়ায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিস্তারিত জানাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রাশেদ। রাশেদ, কুষ্টিয়ায় যেন কোনোভাবে কমছে না কুষ্টিয়ার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, এবং সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত শুক্রবার সকাল 8টা থেকে শনিবার রাত 9টা পর্যন্ত 27 জন করোনা আক্রান্ত এবং 3 জন উপসর্গ নিয়ে মোট 30 জন কিন্তু করোনাক্ত রোগে মারা যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তো কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসাররা আমাদেরকে জানিয়েছে যে মূলত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 250 শয্যার বিপরীতে 310 জন কিন্তু এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা নিচ্ছে। বিশেষ করে শুধুমাত্র যে কুষ্টিয়ার রোগী এই জেনারেল হাসপাতালে যে চিকিৎসা নেয় শুধু তাই নয়, এই আশেপাশে বিভিন্ন জেলায় বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ এবং রাজবাড়ীর অনেক রোগী কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য আসে। তবে কুষ্টিয়ার যে হাসপাতালের তত্ত্বাবধায়ক আছে তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু কুষ্টিয়ায় সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 130টি বেডের বিপরীতে সেন্ট্রাল অক্সিজেন রয়েছে এবং আরো আজকে 110টা সেন্ট্রাল অক্সিজেন লাগবে বেডের সাথে, যার ফলে কিন্তু করোনা আক্রান্ত রোগীরা বেশি সুবিধা পাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য। এবং এখানে যিনি তত্ত্বাবধায়ক আরো জানান যে যারা হাই ফ্লো নজেল দরকার তাদেরও কিন্তু এখানে 10টি হাই ফ্লো নজেল রয়েছে এবং এর মাধ্যমে কিন্তু করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তো কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু রোগীদের এখন ঠাঁই ধারণের জায়গা নেই, ওদিকে অনেক রোগী কিন্তু দেখা যাচ্ছে যে মেঝেতে চিকিৎসা নিচ্ছে এবং যারা মেঝেতে রয়েছে তাদের কিন্তু সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেনের ব্যবস্থা দেওয়া হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। তো কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়ার যে হঠাৎ করে এই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির মূল কারণ হলো অসচেতনতা, কারণ গ্রামের মানুষ আসলে বেশি আক্রান্ত হচ্ছে এবারে এই করোনার এই ঢেউয়ের সময়, কারণ তারা আসলে অসচেতন এবং তারা আসলে মাস্ক এবং সামাজিক যে দূরত্ব এটা কখনোই তারা নিয়ম মানছে না, যার কারণে কিন্তু শহরের তুলনায় কিন্তু গ্রামের রোগী কিন্তু বেশি কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তারা ভর্তি হচ্ছে। তো কুষ্টিয়ার যে পুলিশ সুপারের সাথে কথা বলেছে বিশেষ করে লকডাউনের বিষয়ে, কুষ্টিয়া পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে 7টি থানা রয়েছে, এই 7টি থানায় কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে এই কিন্তু তারা বিভিন্নভাবে মানুষকে সচেতনতা করার জন্য কিন্তু তারা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে তারা শোভাযাত্রা করেছে এবং লিফলেট বিতরণ করেছে এবং তারা মানুষকে সচেতন করার জন্য বিশেষ করে সামাজিক দূরত্ব যাতে সবাই বজায় রাখে সেই বিষয়টা আসলে তারা নিয়মিত কুষ্টিয়ার পুলিশের পক্ষ থেকে তারা মনিটর করছে এবং তারা নিয়মিত কিন্তু অভিযান পরিচালনা করছে। এবং কুষ্টিয়ার যে শহরে যে 7টি পয়েন্টে আছে সেই 7টি পয়েন্টে কিন্তু 7টি দল কিন্তু তারা গাড়ি নিয়ন্ত্রণ করতেছে এবং অপর যে 6টি দল তারা কিন্তু নানাভাবে শহরে এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু তারা আসলে মানুষকে সচেতন করার চেষ্টা করছে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে। তো কুষ্টিয়ার জেলা প্রশাসকের পক্ষ থেকে আসলে লকডাউনের বিষয়ে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং নিয়মিত এখানে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল থেকে করোনা আক্রান্ত এবং মৃত্যু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী SM রাশেদ। করোনায় যখন টালমাটাল পুরো দেশ, তখন এই পরিস্থিতিকে পুঁজি করছে একদল অসাধু চক্র। দিনাজপুরে করোনা পরীক্ষা নিয়ে অনিয়ম ও প্রতারণার দায়ে হাসপাতালের 3 স্টাফকে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। বাড়িতে গিয়ে অতিরিক্ত টাকায় সংগ্রহ করা হতো নমুনা, আবার বিদেশগামীদের রিপোর্ট নেগেটিভ করে নেওয়া হতো মোটা অঙ্কের অর্থ। দীর্ঘদিন ধরে এভাবেই কাজ করত চক্রটি। উত্তরের দিনাজপুর জেলায় প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ, আর এতেই ফায়দা হিসেবে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন স্টাফ। তাদের মধ্যে মামুনুর রশিদ ও আশরাফুল আলম কাজ করতেন হাসপাতালটির ব্লাড ব্যাংকে, পাশাপাশি করোনার নমুনা পরীক্ষা সংগ্রহের দায়িত্ব পালন করতেন। আর এই সুবাদে কর্তৃপক্ষকে অবহিত না করেই হাসপাতালের কিট ব্যবহার করে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিত। এদিকে খোকন নামের আরেকজন বুথে দায়িত্ব পালনের সময় মোটা অর্থের বিনিময়ে বিদেশগামীদের রিপোর্ট নেগেটিভ করে দিতেন।
শনিবার দুপুরে হাসপাতালে করোনায় সচেতনতা বিষয়ক পর্যালোচনায় তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এলে কর্তৃপক্ষ তাদের কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেয়। হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিশ্চিত করতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পরিচালনা পর্ষদের সভাপতি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। কোভিড কিটস বা অন্য কিছু সরঞ্জাম নিয়ে কোভিড টেস্ট নিয়ে কেউ অনিয়ম নিয়ে জড়িয়ে পড়লে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের কাছে হস্তান্তর করেছে। উক্ত বিষয়ে অভিযোগ বা এজাহার প্রাপ্তির সাপেক্ষে আমরা তৎক্ষণাৎ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সব ধরনের অনিয়ম দূর করতে কঠোর অবস্থানে হাসপাতাল কর্তৃপক্ষ। সময় সংবাদ, দিনাজপুর। নিঃশ্বাস বাঁচিয়ে রাখতে কত ছুটোছুটি স্বজনের, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে না পেরে ওষ্ঠাগত প্রাণ। করোনাক্রান্ত বেশিরভাগ রোগীর অবস্থা এমনই। অক্সিজেনের তীব্র সংকট। এমন বাস্তবতায় ময়মনসিংহ নগরীতে ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছেন স্বেচ্ছাসেবী আলী ইউসুফ ও তার টিম। খবরটি ছড়িয়ে পড়ায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। হারুনুর রশিদের রিপোর্ট, ছবি তুলেছেন সাইমা কুন্দু। শ্বাসকষ্টে ভুগছেন করোনা রোগী। এই খবর পেয়েই স্বেচ্ছাসেবী আলী ইউসুফ মোটরসাইকেলে সিলিন্ডার নিয়ে ছুটে যান রোগীর কাছে। দেরি না করে নিজেই তার টিমের সহায়তায় চালু করে দেন অক্সিজেন সরবরাহ। এজন্য কোনো টাকা পয়সা নেন না তিনি। ময়মনসিংহ নগরীর শানকিপাড়া এলাকার শামীম চট্টগ্রামে নতুন চাকরিতে যোগ দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন। বাড়িতে নিয়ে আসা হলে শুরু হয় প্রচণ্ড শ্বাসকষ্ট। পরিবারের সদস্যরা কোথাও পাচ্ছিলেন না অক্সিজেন সিলিন্ডার। খবর পেয়ে সিলিন্ডার নিয়ে হাজির স্বেচ্ছাসেবী আলী ইউসুফ ও তার টিমের সদস্যরা। দিন আর রাত নেই, করোনা রোগীর খবর পেলেই তারা ছোটেন অক্সিজেন সেবা নিয়ে। কখনো রিক্সা, কখনো মোটরসাইকেল বা কখনো সিলিন্ডার কাঁধে নিয়েই ছুটে যান রোগীর কাছে। আলী ইউসুফ টিমের এই ফ্রি অক্সিজেন সেবায় অনেক করোনা রোগী নিতে পারছেন শান্তির নিঃশ্বাস। এই অবস্থায় কিন্তু অক্সিজেন সিলিন্ডার পাওয়া খুবই দুরূহ একটা ব্যাপার। সিলিন্ডার গ্যাস বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যখন পাচ্ছিলাম না, তখন ইউসুফ ভাই নিজ থেকে সে করছে। অক্সিজেন দিছে, এই দেওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। গত বছর মাত্র একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেবা দেয়া শুরু হলেও এখন সিলিন্ডারের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত 30টি। গত বছর আমরা একটি সিলিন্ডার নিয়ে আমরা এই সেবা শুরু করি। আমাদের 10 জনের একটি টিম আছে। সেই টিম দিয়ে আমরা যখন সেবা দিচ্ছিলাম দিনে রাতে, তখন এটি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। কেউ একটি, কেউ দুটি, এরকম করে আমাদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে আসছে। আলী ইউসুফের এই মানব সেবা দেখে সহায়তার হাত বাড়িয়েছেন অনেকেই। আমরা ইউসুফকে 12টি সিলিন্ডার মিটার সহ দিই, যাতে ইউসুফের কাছে যারা ফোন করে তারা যাতে সুচিকিৎসা পায়। ফ্রি অক্সিজেন সেবা ছাড়াও করোনায় মৃত্যুবরণকারীদের দাফনেও সহায়তা করেন আলী ইউসুফ ও তার টিমের সদস্যরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। পিরোজপুরে চালু হলো করোনা আক্রান্তদের জন্য ফ্রি অক্সিজেন সার্ভিস। শনিবার বিকেলে ভান্ডারী উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের উদ্যোগে এ সেবা চালু করা হয়। তিনি জানান, ফোন করলেই যে কোনো এলাকার করোনা আক্রান্ত রোগীকে বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দেয়া হবে। প্রাথমিক অবস্থায় 75টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এ সেবা চালু করা হয়েছে। চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে মহানগর বিএনপি। শনিবার নগরীর কাজীর দেউড়িস্থ দলীয় কার্যালয় থেকে এই কার্যক্রম শুরু করা হয়। মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন। কয়েকজনকে অক্সিজেন সিলিন্ডার বিতরণের পাশাপাশি অনেক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এ সময় ডাক্তার শাহাদাত হোসেন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে করোনা ছড়িয়ে পড়েছে। করোনাকালীন সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুর্নীতি, এই দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর কথা আমরা বলেছি। আমরা ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ সহ ওইখানকার যারা আমলাতান্ত্রিক যে জটিলতা আছে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি সমন্বয় সেল গঠন করে এটা যে জোনগুলো আছে, আমরা আগেও বলেছি সেই জোন, যে একটা জায়গায় যদি আমরা একটা গ্রিন জোন, একটা রেড জোন এবং একটা ইয়েলো জোন আমরা করতে পারতাম, তাহলে আমরা ওই জোন ভিত্তিক সেখানে চিকিৎসাগুলো দিতে পারতাম। 7 দিন ধরে পানি নেই রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। সীমাহীন দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার করোনা ওয়ার্ডের রোগীরা। পানি না থাকার জন্য ওয়াসাকে দায়ী করে হাসপাতাল পরিচালক বলছেন, পানির সংকট সমাধানে সময় লাগবে আরও কয়েকদিন।
সারাদিন রোগী রেখে স্বজনরা পানির জন্য ছুটে বেড়ান হাসপাতালের আশেপাশে। হাতে হাতে পানির পাত্র আর কষ্ট করে পানি বয়ে নেয়ার চিত্র একটুও বদলায়নি গত 7 দিনে। পানির অভাবে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ স্বজনদের। পানি আনতে যাইতেছি। কেন ভিতরে পানি নাই? না পানি নেই, বাথরুমেও পানি নেই। বাসা থেকে পানি নিয়ে আসি, খাবার পানি, গোসলের পানি, তো গোসল করার তো পানি একদমই নাই। বাসায় গেছি, গোসল করছি, পানি নিয়ে চলে আসছে। নিত্যদিনের প্রয়োজন মেটাতে অনেকে রোগীকেই নিয়ে যাচ্ছেন বাইরে, কাউকে আবার বাইরে থেকে পানি কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। পানি সংকটের কারণে ওয়ার্ডে থাকার অবস্থা নেই বলে অভিযোগ স্বজনদের। 10 দিন সেই মেডিকেল আনছে, কিন্তু একদিনও আমি ঠিকভাবে আমার আম্মুরে গোসল করাতে পারি নাই, যে শরীরটা মুছা দিব ওই পানিটাও পাই না। গোসল করার পানি নাই, খাবার পানি নাই। পরে গিয়া ক্যাম্পে নিয়ে গিয়া তারপরে আমার মারে গোসল করাইছে। পানি না থাকায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন করোনা ওয়ার্ডের রোগীরা। গোসল কিংবা টয়লেটের প্রয়োজন মেটাতে কখনো কখনো রোগীকেই যেতে হচ্ছে বাইরে। ক্যান্টিনটা চলে, কিন্তু হাত ধুতে গেলে ওনারা সাবান দেয় না, বলে যে সাবান দিলে বেশি পানি লাগবে, পানি থাকে না, এই কারণে ওনারা সাবান দেয় না। একটা কোভিড হাসপাতালে যদি সাবান না থাকে, এ ব্যাপারে ওনারা বলে ওনারা উত্তপ্ত হয়ে যায়। বাথরুমের পানি নাই, খাওয়ার পানি থেকে পানি খরচ করে। পানি সংকটের জন্য ওয়াসাকে দায়ী করে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক বলছেন, সমস্যার সমাধানে সময় লাগবে আরো 4 থেকে 5 দিন। একটা ট্যাঙ্কিতে পানি যাচ্ছে না, যে নতুন করে একটা লাইন খুঁজতেছে, দেখবেন এই যে রাস্তার পাশে 3 দিনের মধ্যে ওই লাইনটাই হলে মোটামুটি একটা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। 850 শয্যার হাসপাতালটিতে বর্তমানে প্রায় 1000 রোগী ভর্তি রয়েছেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রংপুরে একটি কারখানায় বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন ওষুধ তৈরির করার দায়ে মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নগরীর তাঁতিপাড়া এলাকায় এলকাজ নামের একটি কারখানায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ওই আয়ুর্বেদিক কারখানায় বিক্রয় নিষিদ্ধ ওষুধ তৈরি করার অপরাধে মালিককে 20,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি 18 লাখ টাকার মালামাল জব্দ করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার অভিযোগে সিলেটে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট পিবিআই এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান। তিনি জানান, বিভিন্ন সময় আটককৃতরা একাধিক ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তির ছবি ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। শুক্রবার ওসমানীনগর থেকে তাদেরকে আটক করে পিবিআই। জব্দ করা হয় তাদের ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড। পরে পিবিআই এর উপপরিদর্শক লিটন চন্দ্র বাদী হয়ে তাদের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড প্রত্যাহার ও নারী চিকিৎসকদের উত্ত্যক্তকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে অংশ নেন কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় তারা অভিযোগ করেন, হাসপাতালের জরুরি বিভাগের সামনে বাইরের অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখা হয়, আর এই অ্যাম্বুলেন্স চালকরা প্রায়ই নারী চিকিৎসকদের উত্ত্যক্ত করে থাকে। তাই অবিলম্বে হাসপাতাল চত্বর থেকে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড সরানোর দাবি জানান তারা। মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আপা বলায় এক স্বর্ণক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজনরা, তবে মারধরের কথা অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের জায়গির বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যান সিংগাইর উপজেলার নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। এ সময় দোকান খোলা রাখায় প্রীতম জুয়েলার্সের মালিক তপন চন্দ্র দাসকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 2000 টাকা জরিমানা করেন ইউএনও। এ সময় ইউএনওকে আপা বলে সম্বোধন করায় দোকান মালিককে লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন স্বজন ও স্থানীয়রা। অফিসার বলে যে আপা বলছি সার বল, এই কারণে তারে 3টা বেতাঘাত করা হয়। হ্যাঁ, যেহেতু মহিলা মানুষ তার আপা বলতেই পারে। আপা বলাই যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমরা এটার তীব্র প্রতিবাদ চাই। সুস্থ স্বামীর বিচার চাই আমি। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে বিচার দাবি করেছেন ব্যবসায়ীরা। মারাটা তো ঠিক হয় না, এটা যে মারবে কেন, জরিমানা করছে এটা করতে পারে, কিন্তু মারাটা ঠিক হয় নাই। কঠোর বিধিনিষেধ মানাতে অভিযান চালানো হয়। দোকান খোলা রাখায় জরিমানা করা হলেও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আসলে যখন উপজেলা লেভেলে কাজ করি, সেখানে বেশিরভাগ লোক কিন্তু আপা, খালা এইভাবেই কিন্তু সম্বোধনটা করে। আমরা এটা খুব ইজিভাবেই নেই এবং আপা সংক্রান্ত কোনো বিষয়ই সেখানে ঘটে নাই। আসলে মারধর করা হয় নাই, তাকে সতর্ক করা হয়েছে। সিংগাইর উপজেলার জায়গির বাজারে 80টি দোকান আছে। সময় সংবাদ, মানিক।
করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে চলছে 2 সপ্তাহব্যাপী কঠোর লকডাউন। সামনে কোরবানির ঈদ, তাই নওগাঁয় প্রশাসনের অনুমতি নিয়েই বসানো হয়েছে পশুর হাট। হাজারো মানুষের ঠেলাঠেলিতে হাটে বালাই নেই স্বাস্থ্যবিধির। তবে প্রশাসনের দাবি, সামাজিক দূরত্ব আর সচেতনতার দিকে নজর রেখেই বসানো হয়েছে পশুর হাট। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। মানুষ আর পশুর এ গাদাগাদি নওগাঁর মহাদেবপুরের পশুর হাটের। করোনা সংক্রমণের নিয়ন্ত্রণহীন গতি কমাতে দেশ জুড়ে চলছে কঠোর লকডাউন। তার মাঝেই শনিবার বসানো হয় কুরবানির পশুর হাট। সামাজিক দূরত্ব আর স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে পশু কেনা বেচার ঘোষণা দেওয়া হলেও এসব হাটে বিপুল মানুষের সমাগমে তা পুরোটাই উপেক্ষিত। স্থানীয় খামারিরা লালন পালন করা বিভিন্ন আকৃতির ষাঁড় গরু বিক্রির জন্য এই হাটে তুলছেন। তবে হাটে দূরের ব্যাপারী না আসায় কিছুটা কম দরে চলছে গরু বেচা কেনা। তবে স্বাস্থ্য সচেতনতা নিয়ে উদ্বেগ না থাকলেও গরুর মন্দা বাজারে চরম দুশ্চিন্তায় গো খামারিরা। লকডাউনের কারণে গরু হাটের ব্যাপারী করুণ দৃশ্য। মনে করেন যে খুব অনটনের দিন চলেছে, গরু কিনে বেচা নাই। এই গরু আপনার সঠিক দাম পাচ্ছি না। এখন এই গরুটা 26,000 টাকা দাম বলতেছে, তো আমার কিনাই ছিল 30,000 টাকা দিয়ে। খরচ আমার পড়ে গেছে 60,000 টাকা, দাম করতেছে 50-55,000 টাকা, তাতে আমার 5,000 টাকা লস হইব। হাটে হাজারো মানুষের ঢল থাকলেও প্রচারণার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করার দাবি হাট ইজারাদারের। আর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে বলছে স্থানীয় প্রশাসন। স্বাস্থ্যবিধি মানে আমরা হাট পরিচালনা করার চেষ্টা করতেছি এবং পাশাপাশি আমরা যাদের মাস্ক নেয় তাদেরকে মাস্ক আমরা বিতরণ করতেছি। প্রত্যেক গেটে গেটে আমরা মাস্ক সেট করছি এবং হাত ধোয়ার জন্য পানি এবং হ্যান্ড ওয়াশ এর ব্যবস্থা আমরা করেছি। একটা গরু থেকে আর একটা গরুর যেন ডিস্টেন্স মিনিমাম 6 ফিট হয়, সেই 6 ফিট করে করে আমরা প্রায় 400টার মতো বাস আমরা ওখানে দিয়েছি এবং আমাদের 15 সদস্য টিম ওখানে সার্বক্ষণিক আছে। গত শুক্রবার নওগাঁ জেলা প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর ঘোষণা দেয়। জেলায় ছোট বড় প্রায় 60টি পশুর হাট রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশের বিভিন্ন স্থানে করোনা মহামারীতে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার দেওয়ার পাশাপাশি খাদ্য সহায়তা দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। দিনাজপুরে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনে 8 শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ এবং 3 শতাধিক অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। নাটোরে হতদরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2টি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে 11 পদাতিক ডিভিশন। পঞ্চগড়ের বোদা উপজেলায় 300 দুস্থ মানুষকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ময়মনসিংহ ও নড়াইলে লকডাউনে কর্মহীন ও হতদরিদ্রদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় কর্মহীন হয়ে পড়া 1000 শ্রমিকের প্রত্যেকের মাঝে 10 কেজি করে চাল তুলে দেওয়া হয়। এদিকে নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে 400 কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়। সুদিন ফিরে আসছে পাটের। আবহাওয়া ভালো থাকায় আর আগাম বন্যা না হওয়ায় জামালপুরে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। গত বছর থেকেই পাটের দামও ভালো পাচ্ছেন কৃষক, এবার দাম আরও বেশি। তাই ধানের চেয়ে পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন এ অঞ্চলের কৃষকরা। আর জেলা কৃষি বিভাগও বলছে ফিরে আসছে পাটের সোনালী দিন। জামালপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য ছবি রিপোর্ট। পাট কাটা, জাগ দেয়া আর শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জামালপুরের পাট চাষিরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং আগাম বন্যা না হওয়ায় পাটের ভালো ফলন হয়েছে। জেলার দেওয়ানগঞ্জ উপজেলা সদর, বাহাদুরাবাদ, চুকাইবাড়ি, চিকাজানি, হাতিভাঙা এবং চর আমখাওয়া সহ 8 ইউনিয়নে পাটের বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষক। লম্বা, উন্নত পরিবেশ, আবহাওয়ার দিক থেকে ভালো ছিল, যার কারণে এবার আমাদের ফলনটা আরো ভালো হয়েছে। 3,3200 টাকা বেচতে আছি, আশা করি ইনশাল্লাহ বাজার ভালোই। এখন পুষে, এই কারণে আমরা আবার পাট চাষ শুরু করছি। গত বছর প্রতি মন পাট 2 থেকে 2,500 টাকায় বিক্রি হয়েছে। এবছর শুরুতেই 3,200 থেকে 3,500 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পাট চাষে আগ্রহ থাকলেও পানি না থাকায় অনেক এলাকায় পাট জাগ দিতে অসুবিধা হচ্ছে বলে জানান চাষিরা। বন্যা না হওয়ার কারণে অনেক কামলা বেশি লাগতেছে, পাটের দামের হিসেবে খুব গৃহস্থের খুব কষ্ট হইতেছে। পানির সমস্যায় এই পাট জাগ দেওয়া অনেক দূরে থেকে আনার লাগে, পানির মধ্যে কষ্ট হতে আছে।
পাট চাষে কৃষকদের পরামর্শের পাশাপাশি সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। গত বছর আসলে পাটের আবাদ হলেও যেহেতু আমাদের বন্যার কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু এই বছর অনুকূল পরিবেশ থাকার কারণে আমরা দেখা যাচ্ছে যে মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি একটা ভাম্পার ফলন হবে এবং আমরা এখান থেকে দেওয়ানগঞ্জ উপজেলা থেকে আমরা একটা পাটের একটা ভালো একটা উৎপাদন আমরা জাতীয় যে লক্ষ্যমাত্রা আছে সেখানে আমরা সংযোগ করতে পারবো। চলতি মৌসুমে দেওয়ানগঞ্জ উপজেলায় 4,500 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও 5,000 হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। সময় সংবাদ, জামালপুর। টাঙ্গাইলের নাগরপুরে 100 বছর পুরানো নৌকার হাটে নৌকা উঠলেও ক্রেতা নেই বললেই চলে। চলমান লকডাউনে দূর দূরান্তের ক্রেতারা হাটে আসেননি। এতে লোকসান আতঙ্কে দিন কাটছে নৌকা প্রস্তুতকারী ও ব্যবসায়ীদের। আর বেচাকেনা তেমন না থাকায় ইজারাদারও মূলধন উঠানো নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। আষাঢ় মাস, এই সময় প্রতি বছরই টাঙ্গাইলের নদ নদী খালবিল সহ চারিদিকে থই থই করে পানি। কিন্তু এবছর আষাঢ়ের শেষে যমুনা ও ধলেশ্বরী নদীতে পানি বাড়লেও খালবিল ও লোকালয়ে পানি ঢোকেনি। ফলে নিম্নাঞ্চলের মানুষ যাদের বর্ষায় নৌকাই একমাত্র ভরসা, তারা এখনো হাটে আসছেন না। ফলে নৌকা প্রস্তুতকারী ও মৌসুমী ব্যবসায়ীরা তাদের তৈরিকৃত নৌকা নিয়ে সকাল থেকেই হাটে এসে অপেক্ষা করলেও ক্রেতার দেখা মিলছে না। 2-4 জন স্থানীয় ক্রেতা নৌকা কিনতে আসলে নির্মাণ খরচের চাইতেও কম দাম বলছে। ফলে লোকসান আতঙ্কে নৌকা প্রস্তুতকারী ও ব্যবসায়ীরা। বর্তমান অবস্থা আষাঢ়ে পানি না আসলে পারে নৌকার ব্যবসার দোষ, যা মানে বলার মতো না। বেচা কিনি নাই আর লাভ লোভ কি করুম, খরচ তো অনেক পড়ে যায়, কিন্তু এরকম তো দাম তো ওঠে না। সব মিলে আমি বললাম খরচ আছে নৌকা। এদিকে স্থানীয় ক্রেতারা এবছর নৌকার দাম হাতের নাগালে জানিয়ে হাটে ঘুরে দেখছেন পছন্দের নৌকা। গতবার কিন্তু 2500, এবার কিনলাম হলে 3,500, তাহলে 1,000 নৌকা প্রতি বেশি গেল। 16 হাতের নৌকা নিব, তো নৌকার দাম মোটামুটি হাতের নাগালের মধ্যে আছে। হাট ইজারাদার জানান, একদিকে লকডাউন, অন্যদিকে এখনো লোকালয়ে পানি প্রবেশ না করায় হাটে নৌকার চাহিদা একেবারেই কম। হাটটা গত গেছেবারের চেয়ে এবারে নৌকা কম, পানি কম, পানি কমের কারণে ক্রেতা আছে, বেচাকিনি কম। নৌকাও খুব কম উঠছে, বেশি উঠে নাই। নাগরপুরের গয়হাটা নৌকার হাটে 3,000 থেকে 10,000 টাকা মূল্যের বিভিন্ন কাঠের নৌকা বেচাকেনা হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। পানি বাড়ার সঙ্গে সঙ্গে মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হয়ে গেছে অর্ধশত ঘরবাড়ি। হুমকিতে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ একাধিক স্থাপনা। এছাড়া জেলার অন্তত 13টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। প্রতিরোধে ডাম্পিং কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। সপ্তাহ ধরে পানি বাড়ছে আড়িয়াল খাঁ নদে। এতে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ ও বাহেরচর কাতলা গ্রামের নদের পাড়ের অর্ধশত ঘরবাড়ি, হেক্টরের পর হেক্টর জমি ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ একাধিক স্থাপনা। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে নদের পাড় থেকে অসংখ্য ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। ত্রাণের পরিবর্তে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। থাকার মতো কায়দা করে দিয়ে প্রত্যেক বছরই জায়গা, এবার ওই যে বাজারে এই যে হেন্দিয়া কালকেও বাংছে হেন্দিয়া। কিভাবে বাস আমাকে পারতলা একটু মারি আসলো, এখন আমাকে পারতলা মারি নিয়ে আমরা শূন্যতা। 14,921টি বালুর বস্তা নদের পাড়ে ফেলার মৌখিক অনুমতি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখানে যারা মানুষজন রয়েছে তারা যেন বড় ধরনের বিপদে না পড়ে সেজন্য চেষ্টা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, শুধু আড়িয়াল খাঁ নদ নয়, জেলার লেয়ার কুমার নদ ও টর্কি নদীর অন্তত 2 কিলোমিটার এলাকা ভেঙেছে। এসব এলাকায় ভাঙন প্রতিরোধে 3 কোটি টাকা বরাদ্দ চাওয়া হলেও কাজ করার অনুমতি মিলেছে 90 লাখ টাকার। যেসব স্থানে অনুমোদন পেয়েছে আমরা বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করেছি এবং যেসব জায়গায় আমরা অনুমোদন এখনো পাইনি, আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা অনুমোদন পেয়ে যাব। মাদারীপুর সদরের কালিকাপুর, গাছবাড়িয়া, জাজিরা, বাহেরচর কাতলা, মহিষের চর ও কালকিনির রমজানপুর সহ 13টি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। সময় সংবাদ, মাদারীপুর। বিদেশি ফল ড্রাগন চাষ করে দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাপক সাড়া ফেলেছেন জহুরুল ইসলাম। তার 3 একর জমিতে রয়েছে 5,500 ড্রাগন ফলের গাছ। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, এই প্রত্যন্ত অঞ্চলে প্রতি জমিতে দিন দিন এখানে বিদেশি ফল ড্রাগন, মাল্টা
এবং এখানে 3 ফল, এগুলি কিন্তু বাগান করে বেশ সফলতা অর্জন করেছে এখানকার অনেক কৃষক। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা নবাবগঞ্জ উপজেলা মোহনপুর এলাকায়। এখানে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য এখানে 3 একর জমিতে 52 পিস 5200 পিস ড্রাগনের চারা লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। গাছের বয়স কিন্তু এখানে 2 বছর। তার মধ্যে ইতিমধ্যে সে ফল আসতে শুরু করেছে এবং ফল তিনি বিক্রি করছেন। ইতিমধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকার আসছেন এখানে। তো আমি এখানে ওই যে এখানে গ্রিন জোন প্রজেক্ট নামে তার যে প্রতিষ্ঠান, এখানে তিনি গড়ে তুলেছেন 3 একর জমিতে। এখানে দেখতে আপনার প্রতিটা গাছে এখানে ড্রাগন ফল ফুল বেশ এখানে ভরপুর এখানে। তো প্রত্যেকটা গাছে এখানে সবচেয়ে বড় কথা যেখানে ড্রাগনের বাগানে এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এখানে অসংখ্য এখানে লেবার প্রায় 50 থেকে 60 জন লোক কাজ করে এখানে। এই যে অবসরপ্রাপ্ত যে জহুরুল সাহেব এখানে 3টা প্রজেক্ট করেছেন, এখানে ড্রাগন, মাল্টা, এখানে থাই পেয়ারা সব ধরনের এখানে প্রজেক্ট করেছেন। সে প্রজেক্ট অনেক কর্ম হয়েছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি যেমনটা বলেছেন যে এই যে প্রতি জমিগুলি এখানে কোনো রকম ফসল হতোই না, এখানে যেহেতু পড়ে থাকতো জমিগুলি, এই জমিগুলিকে তিনি সদ্ব্যবহার করার এখানে জমিকে এই ফল চাষ তিনি শুরু করেছেন। ইতিমধ্যে ফলের ব্যাপক এনে সাড়া পেয়েছেন। তো আমি এই মুহূর্তে কথা বলবো, এখানকার জহুরুল সাহেব আছেন, যে আসলে আমি জানতে চাইবো যে আপনি এখানে কত সালে শুরু করেছেন, বর্তমানে আপনি কিভাবে এটা শুরু করলেন, যদি আপনি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতাম। চাকরি শেষে অবসর নিয়ে আমি এখানে বিভিন্ন ফলের বাগান, প্রথম হাড়িভাঙ্গা আম, তারপর থাই পেয়ারা, তারপরে আপনার এখানে আসলাম ড্রাগন, এখন বর্তমান মাল্টা, 3 ফল, আপেল, পরিমন 99, বেদানা, তারপরে আপনার থাই পেয়ারা, এখানে ম্যান্ডারিন কমলা, এখানে কাটিমন আম, ব্যানানা ম্যাঙ্গো, তারপরে গরমতি, রেড ম্যাঙ্গো, ব্লু ম্যাঙ্গো, কিউজাই, নান্দকমাই, ড্রাগন সম্বন্ধে বলেন কি? সব কিছু নিয়ে আমি গবেষণা করছি। এখন বর্তমান আমি ড্রাগনে আসছি আর কি। ড্রাগন বর্তমান আমার হারভেস্ট হচ্ছে। বয়স ড্রাগনের গাছের 2 বছর। 2 বছরে এই প্রথমবারের মতো এই বছরে আমি মোটামুটি হারভেস্ট শুরু করে দিয়েছি। এ পর্যন্ত আমার এই বাগান থেকে প্রতিদিন 2 থেকে 300 কেজি ড্রাগন হারভেস্ট হচ্ছে এবং প্রতিদিন এখানে লেবার চলতেছে আপনার। আমার পুরো প্রজেক্টটা মিলে, আমার প্রজেক্টের নাম গ্রিন জোন প্রজেক্ট লিমিটেড। ধন্যবাদ। তো আসলে এই যে উনি যেমনটা বলছিলেন যে অবসরে আসার পরে এখানে বাগান গড়ে তুলেছেন, এই বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এখানে ইতিমধ্যে ড্রাগনের বয়স হচ্ছে 2 বছর। ইতিমধ্যে ফল আসতে শুরু করেছে, প্রতিদিন বাগান থেকে ফল কিনে নিয়ে যাচ্ছে। তো সব কিছু মিলে বলা যেতে পারে যে এই প্রতি জমিগুলি কিন্তু বিভিন্ন ফলে এখানে ভরপুর। এখানকার মানুষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এখানকার প্রতিদিন এখানে বিভিন্ন দূর পাইকাররা আসছে। তো আমার কাছে ছিল ফল বাগান থেকে সর্বশেষ খবর। সাদিয়া। হিলির নবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। প্রথমবারের মতো নবাবগঞ্জে পতিত জমিতে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে বাড়ি 1 জাতের মাল্টা চাষ। 4 বিঘা জমি থেকে এবার 200 মণ মাল্টা বিক্রির আশা বাগানের। এদিকে নতুন উদ্যোক্তা তৈরি করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রথম দিকে কৃষক আব্দুল আজিজ শখের বশে 2-1টি মাল্টার চারা রোপণ করে আশানুরূপ ফল পাওয়ায় এবার 4 বিঘা জমিতে মাল্টা চাষ করে সাড়া ফেলেছেন এলাকায়। হিলি স্থলবন্দর থেকে 35 কিলোমিটার উত্তরে নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তার এই পতিত জমি। গেল বছর বাগান থেকে 50 মণ ফলন বিক্রি করলেও এবার 200 মণ মাল্টা বিক্রির আশা তার। 5-6টা গাছ রোপণ করেছিলাম বাড়িতে খাবার জন্য। সেই খাবার গাছে ফল সুস্বাদু হওয়ার পর আমি বাণিজ্যিকভাবে এই পতিত জমি ছিল এখানে আমার 4 বিঘা মাটিতে
আমি 400 গাছ রোপণ করেছি। বাগানটিতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকটি পরিবারের। এখান থেকে উপার্জিত টাকায় বেশ ভালোই চলছে তাদের সংসার। অন্যদিকে বাগান দেখার পাশাপাশি পরামর্শ নিতেও আসছেন স্থানীয়রা। বাগানে আমি কাজ করে আমাদের সংসার ভালোই যায়। আমি এখানে দেখতে আসছি এবং আমার বাসায় কিছু গাছ লাগা হয়েছে, ভালো ফল পাচ্ছি না, এই জন্য সুপরামর্শ নেওয়ার জন্য এখানে আসছি। মালটার ব্যবসা করি, আমি বাগান দেখতে আসছিলাম যে বাগানটা যদি দরদামে হয় আমি কিনে নিব। এদিকে পতিত জমি কাজে লাগাতে নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিল উপজেলা প্রশাসন। আমাদের নবাবগঞ্জে যেন কোনো বেকার যুবক না থাকে, আপনারা এই সমস্ত কাজে এগিয়ে আসুন। আমাদের সরকারের তরফ থেকে, আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের সাহায্য সহযোগিতা করব। প্রথমবারের মতো 4 বিঘা জমিতে 400 মালটার গাছ লাগিয়েছিলেন কৃষক আব্দুল আজিজ। সময় সংবাদ, হিলি। ভোরের সময় আরো থাকছে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে উৎসবের নগরী এখন ইতালির রোম। ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করবে আজজুরিরা, প্রত্যাশা সমর্থকদের। ইতালিতে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসলেও নতুন করে চিন্তায় ফেলেছে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট। দেশটিতে বর্তমানে 72% করোনা রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। টানা 15 সপ্তাহ সংক্রমণ কমতে থাকা ইতালিতে আবারও ঊর্ধ্বমুখী করোনা। ভেনিস থেকে ইতালির করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন মাকসুদ রহমান। টানা 15 সপ্তাহ ধরে ইতালিতে নিম্নমুখী ছিল করোনার সংক্রমণ। আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল হাজারের নিচে। গত 3 দিন ধরে হঠাৎ করে 45% বেড়েছে সংক্রমণ। এদের 72%ই ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত। এতে চিন্তায় পড়েন ইতালির প্রশাসন। সংক্রমণ রোধে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সম্পূর্ণ সাদা জোনের অন্তর্ভুক্ত ইতালিতে অনেকটা স্বস্তিতে ছিলেন প্রবাসীরা। করোনার ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টে নতুন করে শঙ্কায় ফেলেছেন প্রবাসীদের। ইউরোপের কিছু কিছু দেশও এর প্রভাব বিস্তার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, তবে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমাদের সবাইকে আর একটু সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। ইতালিতে প্রতিদিন গড়ে প্রায় 5 লাখেরও অধিক মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে। এতে সংক্রমণের হার নেমে এসেছে 0.66%। এর মধ্যে দেশটিতে 41% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। বর্তমান গতিতে টিকা কার্যক্রম চলতে থাকলে আগামী 23 দিনের মধ্যে শতভাগ টিকার আওতায় চলে আসবে ইতালি। মাকসুদ রহমান, সময় সংবাদ, ভেনিস, ইতালি। গত বছর 29 নভেম্বরের আগে বাংলাদেশে ছুটিতে এসে করোনার কারণে আটকা পড়া প্রবাসীদের জন্য সুখবর দিল কাতার। কাতার ফিরতে আর লাগবে না অনুমতিপত্র বা এন্ট্রি পারমিট। 12 জুলাই থেকে আগের মতো ফিরতে পারবেন প্রবাসীরা, তবে যাদের আকামার মেয়াদ শেষ হয়েছে তাদের গুনতে হবে জরিমানা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশে ছুটিতে এসে করোনার কারণে দীর্ঘদিন ধরে আটকা পড়ে আছেন বহু কাতার প্রবাসী। অনুমতি সাপেক্ষে কিছু প্রবাসী ফিরতে পারলেও তাদের বড় একটি অংশ ফিরতে পারেননি কাতারে। আটকা পড়া এসব প্রবাসীদের জন্য সুখবর দিল কাতার সরকার। 12 জুলাই থেকে অনুমতিপত্র বা এন্ট্রি পারমিট ছাড়া আগের মতো কাতারে ফিরতে পারবেন প্রবাসীরা। তবে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের দিতে হবে জরিমানা। আটকা পড়া প্রবাসীদের এন্ট্রি পারমিট ছাড়া ফেরার অনুমতি দেওয়ায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা। কাতার সরকার এন্ট্রি পারমিট বাতিল করায় আমরা প্রবাসী বাংলাদেশিরা খুবই আনন্দিত। আটকে পড়া কাতার প্রবাসীরা খুব শীঘ্রই ফিরতে পারবেন নিজ নিজ কর্মস্থলে। যারা দীর্ঘদিন থেকে দেশে আটকে পড়ে আছে তারা এখন অ্যান্টি পারমিট ছাড়াই কাতারে ফিরে আসতে পারবে। এ নিয়ে আমরা কাতার সরকারকে, আমরা প্রবাসী বাংলাদেশিরা অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আটকে পড়া কাতার প্রবাসী ভাইয়েরা, আপনারা আবার কাতারে ফিরতে পারবেন অ্যান্টি পারমিট ছাড়া। সেক্ষেত্রে কাতারের একটি ওয়েবসাইট হুকুমি, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে জরিমানা এসেছে সেগুলো পরিশোধ করে আপনি আবার কাতারে ফিরতে পারবেন। যাদের আকামা বা আইডির মেয়াদ শেষ ও যাদের আইডির মেয়াদ আছে, কাতারের বাইরে 6 মাসের বেশি সময় পার করেছেন, তারা কাতারের সরকারি ওয়েবসাইট হুকুমির মাধ্যমে ফি ও জরিমানা দিতে পারবেন। সময় সংবাদ, কাতার। আগামী 20 জুলাই মালয়েশিয়ায় উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। শনিবার মালয়েশিয়ার আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী রোববার থেকে এ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। তবে দেশ জুড়ে ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপের লকডাউন জারি থাকায় অন্য বছরের মতো এবছর জাঁকজমকপূর্ণ ঈদ অনুষ্ঠিত হবে না।
শনিবার মালয়েশিয়ার আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, তাই 10 জুলাই হবে মালয়েশিয়ায় জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদ উল আজহা পালিত হবে আগামী 20 জুলাই। দেশটিতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান রয়েছে ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম দফার লকডাউন, আর এ কারণে সব ধরনের জমায়েত আগে থেকেই নিষিদ্ধ করা হয়েছে। তবে শিথিল থাকা কিছু এলাকার মসজিদে পশু জবাইয়ের অনুমতি দিয়েছে সরকার। এছাড়া দেশটিতে এসওপির স্বাস্থ্যবিধি সুরক্ষা শতভাগ কার্যকর করতে গত 1 জুলাই থেকে দেশ জুড়ে অভিযানে নেমেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্তত 21টি সংস্থা। সেই সঙ্গে আন্তজেলা ও আন্তঃরাজ্য ভ্রমণের উপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। সাধারণের চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। বসানো হয়েছে বিভিন্ন জায়গায় চেকপোস্ট। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। করোনায় বিপর্যস্ত ভারত জুড়ে যখন অর্থনৈতিক অবস্থা ধাক্কা খাচ্ছে, ঠিক তখনই দেশটিতে লাফিয়ে বাড়ছে জ্বালানি পণ্যের দাম। ইতোমধ্যে পেট্রোলের দাম ছাড়িয়েছে 100-র উপরে। বেড়েছে ডিজেল ও গ্যাসের দামও। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। করোনার প্রথম ধাক্কায় ভারতের বেকারত্ব বাড়ে প্রায় 30%। দ্বিতীয় ধাক্কা শেষ না হওয়ায় সেই পরিসংখ্যান প্রকাশ না করা হলেও মনে করা হচ্ছে এবার বেকারত্ব 50% ছুঁতে পারে। একদিকে বেকারত্ব, অন্যদিকে লকডাউনে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। উৎপাদনশীল শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেণীভিত্তিক বহু প্রতিষ্ঠান বন্ধ কিংবা কোনো রকমে উৎপাদন টিকিয়ে রেখেছে। পেট্রোলের দাম বেড়েছে বলে বাড়িতে বসে থাকে তো আমার তো চাকরিটাই থাকবে। তেলের দাম তো কমাতেই হবে, যেভাবেই হোক সমস্যার সমাধান করতে হবে। কেন্দ্রীয় সরকার করোনার ধাক্কা সামলাতে যে বড়সড় আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল, সেই টাকা আদৌ কোনো শিল্প প্রতিষ্ঠান কিংবা ক্ষতিগ্রস্তরা পেয়েছে কিনা তার আদৌ কোনো তথ্য নেই কারোর কাছে। এই অবস্থাতেই ভারতের নিম্ন মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জীবনযাপনের অন্যতম বড় উপাদান পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে। কলকাতায় 1 লিটার পেট্রোলের দাম 103 রুপি। একইভাবে ডিজেলের দামও প্রায় 93-তে দাঁড়িয়েছে। রান্নার গ্যাসের জন্য প্রতি সিলিন্ডারে দিতে হয় 950 রুপি। এমন পরিস্থিতিতে দেয়ালে পিঠ থেকে যাওয়ায় আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস। গত কয়েকদিন ধরে তাদের আন্দোলন চলছে রাজ্য জুড়ে। মমতা ব্যানার্জি চিঠি দিয়ে বলেছেন যে এইভাবে মানুষের উপরে চাপিয়ে দেওয়া যায় না। একদিকে ভর্তুকি তুলছে, আরেকদিকে ট্যাক্স নিচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা এই অবস্থান নিচ্ছি। পেট্রোল, ডিজেল, গ্যাস, এরকম রান্নার গ্যাসের যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষের নাগালের মধ্যে থেকে সরে যাচ্ছে। যদিও রাজ্য এই দায় চাপাচ্ছে কেন্দ্রের ওপর, আর কেন্দ্র বলছে রাজ্য সরকার ট্যাক্স কমালে দাম কমবে। মমতা মোদী সরকারের এই টানাটানিতে সাধারণ মানুষ পড়েছে চরম বিপদে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ সুইডেন, যেখানে গ্রীষ্মের প্রায় 1.5 মাস সূর্য ডুবে না বললেই চলে। প্রায় 24 ঘন্টায় দেশটির কোনো না কোনো অঞ্চলে দিনের আলো থাকে। গ্রীষ্মকালে দেশটির বিভিন্ন অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। মধ্যরাতে সূর্যের দেশ হিসেবে পরিচিত উত্তর ইউরোপের সুইডেন, দেশটির কিরোনা সহ বেশ কিছু অঞ্চলে গ্রীষ্মের একটা নির্দিষ্ট সময় সূর্য ডুবতে দেখা যায় না বললেই চলে। মূলত অতি উচ্চ ভূপ্রাকৃতিক অবস্থানের কারণেই মধ্যরাতেও এখানে সূর্যের দেখা মেলে। সূর্যোদয় বা সূর্যাস্ত দেখে নয়, বরং ঘড়ির কাঁটা দেখেই সুইডেনের মানুষজন গ্রীষ্মের এই সময়টাতে স্বাভাবিক জীবনযাপন করেন। মানে যেটা হয়, আমরা সবসময় ঘড়ি কাঁটা দেখে অফিসে যাই। আমাদের কাজকর্ম, আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম সবকিছু আমরা ঘড়ি কাঁটা দেখেই করি। লম্বা সময় ধরে ডে লাইট থাকার কারণে বাচ্চাদের রুটিনের একটু হেরফের হয়ে যায়। বাচ্চাদের স্কুল বন্ধ থাকে আর ডে কেয়ারে সবাই অ্যাটেন্ডও করে না, যার কারণে বাচ্চারা অনেক আউটডোর অ্যাক্টিভিটি করতে থাকে। গ্রীষ্মকালে শিশুদের বেশিরভাগ স্কুল বন্ধ থাকার পাশাপাশি এই সময়টা পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসবে মেতে থাকেন সুইডিশ সহ প্রবাসী বাংলাদেশিরা। সামারে আমরা অনেক মজা করি, কারণ অনেক সান থাকে আর আমরা বাইরে সুইমিং করতে যাই, বাইরে গ্রিল করি, পিকনিক করি। সুইডেন সহ উত্তর ইউরোপের বেশ কিছু অঞ্চলে বছরের এই সময়টা যেমন সূর্য অস্ত যেতে দেখা যায় না, তেমনি শীতকালে একটা নির্দিষ্ট সময় সূর্য উদিত হতে দেখা যায় না, যেখানে স্বাভাবিক জীবনযাপনে ঘড়ির কাঁটাই একমাত্র ভরসা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। করোনার ভয়াল থাবায় লণ্ডভণ্ড সারা বিশ্ব। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও এর ভয়াবহতা দিন দিন বাড়ছে।
একদিকে যেমন বাড়ছে সংক্রমণ, অন্যদিকে কুয়েত সরকারের আরোপ করা বিধি নিষেধে নিঃস্ব হয়ে পড়ছে ব্যবসায়ীরা। প্রভাব পড়েছে কুয়েতে সার্ক অঞ্চলে অবস্থিত সবচেয়ে বড় মাছের আড়তেও। নেই আগের মতো বেচা বিক্রি, তাই ক্রেতাশূন্য মার্কেটে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েতে বিশ্বের অনেক দেশের মানুষের বসবাস। প্রায় সব পণ্যের চাহিদাও রয়েছে বেশ। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে প্রথম সারিতে রয়েছে মাছ। মাছের বাজারে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অবস্থান সুদৃঢ় করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কুয়েতের সার্ক অঞ্চলের সর্ববৃহৎ মাছের আড়ত স্থানীয় ও বিদেশিদের কাছে ব্যাপক জনপ্রিয়, কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে নেই আগের মতো ক্রেতাদের ভিড়, কমে গেছে বেচা বিক্রি। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এক মাস যাবৎ লকডাউন চলতেছে, লকডাউনের মাধ্যমে আছি আমরা। ব্যবসা বাণিজ্য তেমন একটা সুবিধা নয়, মানুষ অনেক ঝামেলা আছে, অনেক বিপদে আছে, অনেক জায়গায় অনেক মানুষ অনেক বিপদে আছে। কুয়েত গভর্নমেন্ট আমাদেরকে চালাইতেছে, এইভাবে আমরা চলতেছি। ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন একটা ভালো না। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এই মহামারী কাটিয়ে আমরা ইনশাল্লাহ আবার আগের দিকে ফিরে আসব। সৌদি আরব, ইরান, ভারত ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই আড়তে মাছ আমদানি হয়ে থাকে। সেখানে কয়েকশো বাংলাদেশি দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। এ ব্যবসায় নিজেকে যেমন প্রতিষ্ঠিত করেছেন, তেমনি স্বাবলম্বী করে গড়ে তুলেছেন অনেক প্রবাসীকে। সময় সংবাদ, কুয়েত। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করবে ইতালি, এমনটাই বিশ্বাস দেশটির ফুটবল সমর্থকদের। রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ইতালির রোম। প্রিয় দলের খেলা দেখতে আগাম প্রস্তুতিও নিয়ে রেখেছে ইতালি ভক্তরা। রোম থেকে জুমানা মাহমুদুর রিপোর্ট। দীর্ঘ 53 বছর পর ইতালি ইউরোকাপের শিরোপা পুনরুদ্ধার করতে মুখোমুখি হবে ইংল্যান্ডের। 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ইংল্যান্ডের মুখোমুখি হয় 27 বার। এর মধ্যে 10 ম্যাচে জয় পায় ইতালি, ইংল্যান্ডের জয় 8 ম্যাচে। বাকি 9 বার দেখা থাকে অমীমাংসিত। ইংল্যান্ড 55 বছর পর উঠেছে বড় কোনো আসরের ফাইনালে। সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ইতালি ফাইনালের টিকিট পেলেও দলটির কোচ মানচিনি ওই খেলা নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তবে ইতালির ভক্তদের আনন্দ উল্লাসের কমতি ছিল না কোথাও। সমর্থকরা বলছেন ইতালি ইংল্যান্ডকে পরাজিত করে ইউরোকাপ ঘরে তুলবে। এবারের ইতালির যে ফুটবলের টিম খুব সুন্দর টিম এবং শক্তিশালী টিম। রোবের্তো মানচিনি যে সুন্দর করে সাজাইছে, এতে করে আমরা যারা ইতালির যারা সাপোর্টার আছি তারা সবাই মনে করি যে এবারের জয় নিশ্চিত। এবারের ফুটবল ইনশাল্লাহ ইতালি জিতবে, আর আমরা সবাই প্রস্তুতি নিয়ে রাখছি, যখন ইতালি জিতবে আমরা অবশ্যই আনন্দ করব। ইংল্যান্ড খুবই শক্তিশালী দল, কিন্তু ইতালি জয়ের ধারাবাহিকতা রক্ষা করে এবার ইতিহাস সৃষ্টি করবে। আমরা ইতালি প্রবাসীরা সেই ইতিহাসের অংশ হতে চাই। ইংল্যান্ড থেকে কাপ নিয়ে ইতালি ঘরে ফিরবে ইনশাল্লাহ। সেমিফাইনালের বিজয়ের পর ইতালির রাজধানী রোমে হাজার হাজার সমর্থক আনন্দ উল্লাসে মেতে ওঠে। ফাইনাল ঘিরে আগাম প্রস্তুতিও নিয়ে রেখেছেন। রোম, মিলান সহ প্রধান প্রধান শহরগুলোতে বড় পর্দায় ফাইনাল খেলা দেখানো ছাড়াও বিভিন্ন বার ও রেস্টুরেন্টে খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, ইতালি। করোনাকালে মানসিক প্রশান্তির জন্য বৃক্ষরোপণে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। এতে এই মন্দাকালেও ব্যবসা টিকিয়ে রাখতে পারছেন কেরানীগঞ্জের নার্সারি ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট বিভাগের তদারকি বাড়লে এবং ঋণ সহায়তা পেলে নিজেদের অবস্থান আরও শক্ত করার ব্যাপারে আশাবাদী এ খাতের ক্ষুদ্র উদ্যোক্তারা। ব্যবসা বাড়াতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি অফিস। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ফলদ, বনজ আর শোভাবর্ধনের নানা জাতের বাহারি এমন গাছ দেখলে মুহূর্তেই মন ভালো হবে যে কারোরই। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে প্রায় 100 বিঘা জমিতে একে একে গড়ে উঠেছে 40টি নার্সারি, যেখানে পাওয়া যায় বাংলাদেশের আবহাওয়া উপযোগী দেশি বিদেশি প্রায় সব ধরনের গাছ। আমার ছাদ বাগানে প্রচুর
গাছ আছে, আরো গাছ নিচ্ছি। এটা হচ্ছে অনেক বড় নার্সারি, এখানে সব রকম গাছ পাওয়া যায়। আমি তো খুচরা মাল বেশি, গাছ এখন আগের চেয়ে অনেক তুলনায় অনেক বেশি লাগাচ্ছে। করোনাকালে মানুষ হয়েছে প্রকৃতিপ্রেমী, বেড়েছে গাছের চাহিদা। তবে পরিসর বাড়াতে ঋণ সহযোগিতার পাশাপাশি কৃষি অফিসের আরো বেশি পরামর্শ দরকার বলে মনে করেন এখানকার নার্সারি মালিকরা। 10 জন কর্মচারী আছে, সবারই দিয়ে থয়ে মোটামুটি ভালো আছে। ব্যাংলং হলেও অনেক সুবিধা হয়। কৃষি অফিস থেকে পরামর্শ আরো দিলে আরো ভালো হবে আর কি। বছর জুড়ে মোটামুটি ব্যবসাটা ভালো, লকডাউনের জন্য একটু মাঝে মাঝে ব্যবসা একটু খারাপ যাচ্ছে। গাছ বিক্রি ও পরিচর্যায় সব ধরনের পরামর্শ দেওয়া হয় দাবি করে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ খাতে এগিয়ে আসার আহ্বান স্থানীয় কৃষি অফিসের। ছোট ছোট উদ্যোগ থেকে একটা বড় উদ্যোগে পরিণত হয়েছে। ব্যাংক থেকে যে লোন সুবিধাগুলো দেয়, নার্সারি শিল্পের একটা বড় ক্ষেত্র এখানে তৈরি হবে। নিজের সুস্থতার জন্য আপনি যদি নির্মল বায়ু সেবন করতে চান তাহলে গাছ লাগাতে হবে, নিরাপদ ফলমূলও পাবেন। আসলে পৃথিবীকে বাসযোগ্য করে রাখতে প্রাকৃতিক এই অক্সিজেন কারখানার কোনো বিকল্প নেই। তাই সুন্দর আগামীর জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে আমাদেরই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার। গ্রামাঞ্চলে ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা। আরও 185 জনের প্রাণহানি। আগস্টের শুরুতে আসবে 60 লাখ ডোজ ফাইজারের টিকা। নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে হত্যা মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান এমডি সহ 8 জন 4 দিন করে রিমান্ডে। এখনও অর্ধশত শ্রমিকের হদিস না পাওয়ার দাবি স্বজনদের। এবং পাহাড়ের বুকে উন্নয়নের ছোঁয়া। নতুন সড়ক নির্মাণে রাঙামাটি থেকে খাগড়াছড়ি পর্যন্ত দূরত্ব কমল 68 কিলোমিটার। ব্যবসা বাণিজ্যে সুদিন ফেরার আশা। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।